ওকে, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। সবাইকে তোমাদের স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। তো ইতিমধ্যে আমাদের কিন্তু বংশগতির যে ক্লাস সেটা আমরা আগের দিন শুরু করেছিলাম। তোমরা আশা করি ইতিমধ্যে সবাই মোটামুটি ওটা দেখে নিয়েছো। যারা এখনও দেখোনি বা যারা আজ প্রথম এই চ্যানেলে এলে তাদেরকে বলবো প্লে লিস্টে যাও, প্লে লিস্ট করা আছে খুব সুন্দরভাবে, সেখানে ইভিএস এবং সিডিপি সমস্ত ক্লাসগুলো দেখে এসো। আশা করি তোমাদের এগুলো দেখা হয়ে গেলে আর সেরকম কোনো প্রবলেম কিন্তু থাকবে না। ঠিক আছে? আর তোমাদেরকে আরেকটা যে কথা বলার আছে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা নতুন ব্যাচ কোর্স কিন্তু তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে টেট 2024-এর জন্য। তোমরা যারা যারা এখনও এনরোল করনি টেট 2024-এর ব্যাচ কোর্সে, যারা যারা এখনও এনরোল করনি অবশ্যই কিন্তু এনরোল করে নেবে। এই যে দেখতে পাচ্ছ, দেখিয়ে দিই আমি একবার ডিটেলসে তোমাদের। এই যে ব্যাচ কোর্সটার প্রাইস রয়েছে বর্তমানে, আপাতত অফার চলছে বর্তমানে 2499 টাকা। তোমরা যার যার মনে হবে যে ব্যাচ কোর্স পারচেস করে পড়া উচিত হবে তারা ব্যাচ কোর্স পারচেস করতে পারো। বিশদে জানতে এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নেবে, স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর এটার উপর আবার 3টে ইনস্টলমেন্টে 3 রকমের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অ্যাকচুয়াল প্রাইস 3600 টাকা। এটাকে যদি তুমি একটা ইনস্টলমেন্টে দাও তাহলে এই 2499 টাকার উপরে 200 টাকা ছাড় পেয়ে যাবে। অর্থাৎ 2299 টাকা পেমেন্ট করলে 1 বছরের ব্যাচ কোর্স তুমি পেয়ে যাচ্ছ। যখন তুমি এটা একবারে পেমেন্ট করবে 2299 টাকা, যদি দুটো ইনস্টলমেন্টে দাও দুইবারে বছরে সারা বছর ধরে, তাহলে সেখানে তুমি 100 টাকা ছাড় পাবে 2বার ইনস্টলমেন্ট করলে, আর 3বার করলে সেখানে 50 টাকার ছাড় পাবে। ঠিক আছে? তো যারা যারা ব্যাচ কোর্স পারচেস করতে চাও অবশ্যই করে নাও। বিভিন্ন এক্সট্রা ফ্যাকাল্টিস রয়েছে সেখানে, বিভিন্ন টিচাররা রয়েছেন সেখানে, তারা অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে পড়িয়ে দেবে। আচ্ছা, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এখানে হ্যাঁ ফ্রি ক্লাস তো অবশ্যই চলবে। এই যে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এখানে তোমাদের ফ্রি ক্লাস যেমন আসছে এসে যাবে। আস্তে আস্তে সমস্ত সাবজেক্টে টিচারেরই কিন্তু ফ্রি ক্লাস আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আগের দিন দেখো ছিলাম কত দূর, আমরা এগুলো পড়ে এসেছি ইতিমধ্যে। আমরা এই যে বংশগতির সূত্র থেকে, দেখো এগুলো আগের দিন পড়েছি আমরা, আজকে আমরা বংশগতির সূত্র থেকে কিন্তু পড়াশোনা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সব কিছু। চলো আজকে তাহলে আজকের পড়াশোনা আমাদের শুরু করা যাক। বংশগতির সূত্র, আজকের টপিক হবে বংশগতির সূত্র। এই যে দেখো এখানে আমরা আগের দিন আমরা কিন্তু বংশগতি সম্পর্কে জেনেছি যে বংশগতি জিনিসটা কি। ঠিক আছে? আজকে আমরা জানবো বংশগতির বেশ কয়েকটা সূত্র সম্পর্কে। তো আগের দিন আমরা মেন্ডেলের নাম এখানে শুনেছিলাম, মেন্ডেল। ঠিক আছে? বংশগতির সূত্র বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখো, এই যে বংশগতি, বংশগতি মানে কি আমরা আগের দিন জেনে এসেছি যে একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিশিষ্ট গুণ, জিন ইত্যাদি স্থানান্তরণ, এই প্রক্রিয়াটাই হচ্ছে বংশগতি আমাদের। ঠিক আছে? দেখো এখানে একটা সূত্রের কথা বলা হয়েছে, ল অফ ফাইনাল রিগ্রেশন। এই সূত্রের অর্থ কি? দেখো সর্বপ্রথম পরীক্ষায় সিটেটে এই প্রশ্ন বারবার আসে যে ল অফ ফাইনাল রিগ্রেশন এই সূত্রের প্রবক্তাকে। ঠিক আছে? মনে রাখবে জন গ্রেগার মেন্ডেল, মেন্ডেল সম্পর্কে আমরা আগের দিন জেনেছি। তো মেন্ডেল হলেন এই সূত্রের প্রবক্তা। তিনি মূলত এই মেন্ডেলের নামটা যখনই দেখবে না তখনই এই হেরিডিটি এর সাথেই কিন্তু সম্পর্কযুক্ত, বংশগতির সাথেই মোটামুটি তিনি এই সব লাইনেই কিন্তু গবেষণা করেছিলেন। এটাকে কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তো এই যে গ্রেগার মেন্ডেল, তিনি কি বলেছিলেন দেখো, তিনি বলেছেন এই সূত্রে যদি একটি জিনের বৈশিষ্ট্য এক প্রজন্মের মধ্যে প্রকাশ না পায় তবে তার অর্থ এই নয় যে সেই বৈশিষ্ট্যটি শেষ হয়ে গেছে বা হারিয়ে গেছে। ইহা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আবার পুনরায় ফিরে আসতেই পারে। দেখো কঠিন লাগছে, অবশ্যই কঠিন লাগছে হয়তো বুঝতে। দেখো সহজ করে বুঝিয়ে দিয়ে এটাই আমার কাজ। দেখো পাশে একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছ, কি একটা দিদা গান করছেন, তাই তো? তার একটা কে রয়েছে, তার ধরো নাতনি রয়েছেন, নাতনি রয়েছেন। তো এই যে দিদা এবং নাতনি দুজন মিলে গান করছেন। এবার ল অফ ফাইনাল রিগ্রেশনে কি বলা হচ্ছে, যে এই যে দিদা রয়েছেন, এই যে দিদা বা দিদিমা রয়েছেন, তিনি গান করছেন, অর্থাৎ কি ভালো করে বোঝো, তিনি খুব ভালো গান করতে পারেন। তিনি তার কলেজ লাইফে গান করতেন, তিনি গানের সাথে সম্পর্কিত ছিলেন, গান সম্পর্কে বোঝেন, ভালো গান করতে পারেন। কিন্তু এই দিদার যিনি সন্তান, হতে পারে ছেলে বা দিদার মেয়ে, ছেলে বা মেয়ে, মানে এই দিদার যে সন্তান বা এই যে আমাদের এই যে বাচ্চাটা রয়েছে এর যে বাবা বা মা, যে কোনো একটা, আমি ধরে নিলাম মা। ঠিক আছে? ধরে নিলাম মা। তাহলে এই বাচ্চাটার মা এ হচ্ছে এই যে দিদার সন্তান, নিজের সন্তান। ঠিক আছে? আর এই যে বাচ্চাটা এটা হচ্ছে নাতনিয়ের। এবার দেখো
এই যে দিদা ভালো গান করতে পারছেন, আবার দেখো তার নাতনি ভালো গান করছেন, দুজনে একসাথে গান করছেন। কিন্তু দিদার যে নিজের সন্তান, অর্থাৎ এই বাচ্চাটার মা, আমি ধরে নিলাম এক্স নাম তার, তো এই এই যে বাচ্চাটার মা যিনি এক্স নামক, তো তিনি কিন্তু গান করতে পারতেন না। এমন অনেক সময় দেখবে আমাদের বাস্তব জীবনে হয় না, দেখবে হয় কি যে তুমি ভালো ক্রিকেট খেলছো, তাই বলে এমন নয় যে তোমার ভবিষ্যতে যে ছেলে বা মেয়ে হবে সেও ভালো ক্রিকেট খেলবে। তুমি খুব ভালো ছবি আঁকতে পারো, দেখা গেল কি তোমার আজ থেকে 10 বছর পরে তোমার একটা বাচ্চা হলো, ছেলে বা মেয়ে, সে কিন্তু খুব একটা ভালো ছবি আঁকতে পারছে না বা ছবি আঁকার দিকে তার এরকম কোনো নেশা নেশা নেই। কিন্তু আরও 50 বছর পর যখন তুমি দাদু হলে বা যখন তুমি দিদা হয়ে গেলে, তখন দেখলে তোমার যে নাতি বা নাতনি আসছে, সে কিন্তু তোমার মতো কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারছে। ঠিক এটাই হচ্ছে এই যে মেন্ডেলের ল অফ ফাইনাল রিগ্রেশনের সূত্র। এখানে তিনি কি বলছেন? তিনি বলছেন কোনো একটা গুণ, কোনো একটা পার্টিকুলার গুণ যেটা একটা প্রজন্মের মধ্যে রয়েছে এবং সেটা দেখা গেল কি যে তার পরবর্তী প্রজন্মে নেই কর, তার মানে এটা নয় যে সেই গুণটা উধাও হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা নয় যে সেই গুণটা উধাও হয়ে গেছে, সেই গুণটা সুপ্ত অবস্থায় আছে, ঘুমিয়ে আছে অথবা লুকিয়ে আছে। হতেই পারে পরের আরও কোনো প্রজন্মে সেটা আবার প্রকাশ হবে। ঠিক আছে, পরের আবার কোনো প্রজন্মে সেটা প্রকাশ হবে, ঠিক যেমন এই ছবিতে দেখতে পাচ্ছ এই যে দিদা রয়েছেন, তো এর মধ্যে কি রয়েছে, গান করার একটা ভালো গুণ রয়েছে। এই দিদার যিনি ছেলে বা মেয়ে ছিলেন, তার মধ্যে কিন্তু সেই গান করার গুণ ছিল না। কিন্তু তার এই দিদার ছেলের মেয়ে বা এই দিদার মেয়ের মেয়ে যে, এই যে ধরে নাও এর একটা নাম এ, এ নামক এই মেয়ে, তার মধ্যে ভালো গুণ করার, গান করার কিন্তু গুণ এসেছে। অর্থাৎ দেখো এখান থেকে আসছে দিদা, দিদা, দিদা থেকে ধরো এই যে মা, মা থেকে এসছে কি নাতনি, নাতনি। এবার দেখো এই যে ভালো গান কে করতে পারতেন, দিদা ভালো গান করতে পারতেন, নাতনি ভালো গান করতে পারছে, কিন্তু মায়ের মধ্যে গান করার কোনো রকম গুণ ছিল না। অর্থাৎ এই যে গুণটা এই দিদা থেকে মায়ের প্রজন্মে সুপ্ত অবস্থায় ছিল, পরবর্তী প্রজন্মে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, পরবর্তী প্রজন্মে এই গুণ আবার দেখা দিচ্ছে। ঠিক আছে, এইটা জাস্ট এই সূত্রটাকে বলা হচ্ছে ল অফ ফাইনাল রিগ্রেশন। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারলে। আবারও যদি এই সূত্র বুঝতে কোনো রকম তোমাদের অসুবিধা হয় কমেন্টে কিন্তু জানাবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে ল অফ ফাইনাল রিগ্রেশনের সূত্র, যার প্রবক্তাটা মনে রাখবে জন মেন্ডেল হলেন এটার প্রবক্তা। আরেকটা কি, আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এটা এই সূত্রে কি বলা হয়েছে, দেখো একটা জিনিস শুধু খেয়াল করবে যে তোমার পরিবারে কে রয়েছে, ধরো তোমার বাবা রয়েছেন, তুমি রয়েছো, তোমার একটা বোন রয়েছে বা দিদি রয়েছে, এবং তোমার মা রয়েছেন। ঠিক আছে, এবং তোমার মা রয়েছেন। বেশ, এবার ধরো তোমার বাবা এবং মা এর 4জন ছেলে মেয়ে, অর্থাৎ তুমি এবং তোমার 3টে ভাই রয়েছে, তুমি এবং তোমার 3টে ভাই রয়েছে। ঠিক আছে, ধরে নাও। তো বলো তো, এই যে তোমাদের বংশগতি একই, পরিবেশও একই, মোটামুটি একই পরিবেশে বড় হয়েছো এবং একই বাবা মায়ের থেকে উৎপন্ন তোমরা, তাহলে সেই ক্ষেত্রে এই 4জনের হাইট কি সমান হয়? কখনো কখনোই না, তাই না? এমনকি ধরো তোমার বাবারা 2 ভাই, তোমার বাবা এবং জেঠু বা বাবা বা কাকা, তোমার বাবা এবং কাকার হাইট কি এক? পুরোপুরি কি তারা দেখতে এক? নয় গো, তাই না? প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য ধরে থাকে। এটাই কিন্তু এই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের কথা বলা হচ্ছে এখানে। দেখো এই নীতি ব্যাখ্যা করে যে একটি জেনেটিক বৈশিষ্ট্যের বন্টন অন্য বৈশিষ্ট্যকে প্রভাবিত করে না। যেমন কোনো বাড়ির সমস্ত সদস্যই লম্বা হলেও সবার ক্ষেত্রে কিন্তু একই বৈশিষ্ট্য আসবে না, হতে পারে সবাই লম্বা কিন্তু সবাই সমান লম্বা নয়। ঠিক আছে, দেখো কিন্তু সবাই কিন্তু সম উচ্চতার হবে না। আচ্ছা, এখান থেকে এই সূত্রটা অতটা ইম্পর্টেন্ট নয়, প্রথম যেটা পড়লাম না ওই যে গান করার আগে যেটা বললাম ওটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ওটাকে ভালোভাবে বুঝবে। এবার দেখো এখানে কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কোনটা স্ট্যাটিক, স্ট্যাটিক ফ্যাক্টর কোনটা, আর কোনটা ডায়নামিক ফ্যাক্টর, ডায়নামিক ফ্যাক্টর। ঠিক আছে, বেশ, এই দুটোর মানে কি, অবশ্যই ডায়নামিক মানে কি সেটা খুব দ্রুত পরিবর্তন হবে। ঠিক আছে, ডায়নামিক থেকে মনে রাখবে ডায়মন্ড, ডায়মন্ড মানে হিরে, হীরা,
হীরার দাম খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, আজকেই 2 লক্ষ টাকা দাম, সেটার কালকে 2,40,000 টাকা দাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম ব্যাপার। তো ডায়নামিক মানে যেটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর স্ট্যাটিক মানে, স্ট্যাটিক জিকে বলে একটা পার্ট তোমরা পড়েছো নিশ্চয়ই, স্ট্যাটিক মানে স্থির, যেটা স্থির, পরিবর্তন হচ্ছে না। তো হেরিডিটি আর এনভায়রনমেন্ট বারবার এটাকে নিয়ে প্রশ্ন আসে কিন্তু, কোনটা স্ট্যাটিক ফ্যাক্টর কোনটা ডায়নামিক ফ্যাক্টর, সিটেটে বহুবার এসছে, আমি যখন সিটেট প্রিভিয়াস ইয়ার করাবো তখন বুঝতে পারবে। দেখো হেরিডিটি আর এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু হেরিডিটি সবসময় একটা স্ট্যাটিক ফ্যাক্টর। কেন? বংশগতভাবে তুমি লম্বা মানুষ বা বেঁটে মানুষ, বংশগতভাবে তোমার মা বাবার থেকে তুমি পেয়েছো যে নীল রঙের চোখের রং, চোখের যে তোমার চোখের মণি যেটাকে বলি আমরা, সেটা তোমার ধরো নীল রঙের, ঠিক আছে, খুব সুন্দর দেখতে লাগে। বা ঋত্বিক রোশনের মতো সবুজ রঙের। হ্যাঁ, তাহলে বলো এই যে জিনিসগুলো, এগুলো কি কখনো পরিবর্তন হবে? কখনো কি এগুলো পরিবর্তন হবে? এই যে তোমার চোখের রং তোমার নীল, এই নীল রঙের চোখটা 22 বছর বয়সে গিয়ে হঠাৎ কি কালো হয়ে যাবে বা সবুজ হবে? হবে না, তাই না? তুমি লম্বা, তোমার বাবা মা লম্বা, তুমিও লম্বা। বংশগতভাবে আমরা যেগুলো পেয়েছি, আগের দিন আমরা পড়েছি কোনগুলো বংশগতভাবে পাই, কোনগুলো পরিবেশ থেকে অর্জন করি। তো সেইগুলো কি কখনো কি পরিবর্তন হবে? তুমি কি হঠাৎ করে বেঁটে হয়ে যেতে পারবে? বা তুমি যদি বেঁটে হও, তুমি হঠাৎ করে কি লম্বা হয়ে যেতে পারবে 10 বছর পর? না, কখনোই না, তাই না? তাই হেরিডিটি বা বংশগতভাবে যা কিছু থাকে সমস্ত কিছু স্থির, সমস্ত কিছু স্ট্যাটিক। ঠিক আছে, তোমার যদি মাথায়, তোমার তোমার ধরো মাথাতে অনেক লম্বা চুল রয়েছে, তোমার বাড়ির সবারই চুল অনেক ঘন এবং লম্বা, তাহলে এটা তুমি বংশগতভাবে পেয়েছো, এটা স্ট্যাটিক, এটা স্ট্যাটিক। আর ডায়নামিক কি? যেটা পরিবর্তনশীল, যেটা পরিবর্তনশীল সব সময়। এনভায়রনমেন্ট হচ্ছে কি পরিবর্তনশীল। যেমন কি বলে দিই, ধরো, ধরো তুমি বর্তমানে রয়েছো, তুমি ধরো বর্তমানে রয়েছো কলকাতাতে। ঠিক আছে, তুমি বর্তমানে এই ভিডিওটা দেখছো কলকাতা থেকে। তোমার কলকাতার চারপাশে একটা একটা এনভায়রনমেন্ট রয়েছে, এক রকমের পরিবেশ রয়েছে, জনবহুল পরিবেশ, যেখানে ঝাঁ ঝাঁ করে গাড়ি যাচ্ছে। ঠিক আছে, ঝাঁ চকচকে বাড়ি রয়েছে চারিদিকে, শহর সমস্ত কিছু রয়েছে। ধরো তোমার বাবার কোনো একটা পোস্টিং, জব পোস্টিং বা কোনো কারণে তোমাকে আসতে হলো একটা প্রত্যন্ত গ্রামে চলে এলে। গ্রামে চলে এলে, সেই গ্রামের পরিবেশটা আলাদা তো, চারিদিকে ধরো গরু ছাগল রয়েছে, কাঁচা রাস্তা, মাঠ, ক্ষেত রয়েছে। ঠিক আছে, গ্রামের একটা আলাদা রকম পরিবেশ, আর শহরের একটা আলাদা রকম পরিবেশ। তাহলে বলো, তোমার স্থান পরিবর্তনের সাথে সাথে তোমার এনভায়রনমেন্ট বা পরিবেশগত যা কিছু ছিল সমস্ত কিছু পরিবর্তন হলো, হ্যাঁ কি না? অবশ্যই হলো, তাই তো? এই কলকাতা থেকে যদি আবার তুমি ইউএসএতে চলে যাও, আমেরিকাতে চলে যাও, তাহলে বলো তোমার এনভায়রনমেন্ট পরিবর্তন হয়ে যাবে কি যাবে না? অবশ্যই হবে। সেখানে আবার আরও উন্নত পরিবেশ পাবে তুমি, তাই না? তাহলে এনভায়রনমেন্ট কিন্তু সবসময় পরিবর্তনশীল, সবসময় কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। একদম তুমি এখন রয়েছো কোথায়? তুমি এখন তোমার বাড়িতে রয়েছো, তুমি এখন তোমার বাড়িতে রয়েছো, এখানে এক রকমের পরিবেশে তুমি আছো। তুমি এখান থেকে যখন স্কুলে যাবে, এখান থেকে যখন স্কুলে যাবে, এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, হ্যাঁ কি না? অবশ্যই হবে। তুমি বাড়িতে পড়া করছো কিভাবে? শুয়ে পড়তে পারো, বসে পড়তে পারো, লাফাতে লাফাতে পড়তে পারো, ছাদে গিয়ে পড়তে পারো, যেখানে ইচ্ছা পড়তে পারো। স্কুলে একটা ম্যানার্স থাকে নির্দিষ্ট, তাই না? স্কুলে ভদ্রভাবে যেতে হয়, ভদ্র পোশাক পরতে হয়, ঠিকঠাক ম্যানার্সে চলতে হবে, তাই না? তাহলে কি আমরা বুঝতে পারছি স্থান পরিবর্তনের সাথে সাথে আমাদের এনভায়রনমেন্টও কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু এনভায়রনমেন্টকে ডায়নামিক ফ্যাক্টর বা পরিবর্তনশীল একটা ফ্যাক্টর বলা হয়। আর হেরিডিটিকে কি বলা হয়? স্ট্যাটিক ফ্যাক্টর। তুমি ধরো খুব ফর্সা, তুমি ধরো খুব ফর্সা, বা তুমি ধরো খুব লম্বা, বা তোমার চোখের রং হলো কালো। ঠিক আছে, এগুলো বংশগতভাবে প্রাপ্ত। সে তুমি কলকাতা থেকে, কলকাতা থেকে তুমি যদি গ্রামে যাও, কলকাতা থেকে কোনো গ্রামে যাও, বা কলকাতা থেকে আমেরিকাতে যাও, যেখানেই যাও, আমেরিকা গেলে কি তোমার উচ্চতা বেড়ে যাবে? তুমি ফর্সা থেকে কালো হয়ে যাবে? বা চোখের রং কি কালো থেকে সবুজ হয়ে যাবে? কখনো হবে না, তাই না? এগুলো স্ট্যাটিক, এগুলো হচ্ছে স্থির। আশা করি এটুকু বুঝতে পারলাম। আমার জাস্ট এটুকু টার্গেট, যেটুকু তোমাদের বোঝাবো যেন ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, এখনো অনেক সময় রয়েছে, তাড়াহুড়োর কিছু নেই। চলো নেক্সট দেখা যাক। এবার দেখো ক্রোমোজোম। এই ক্রোমোজোম একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে, ক্রোমোজোম। ঠিক আছে, ভালো করে জানবে। একটা মানুষ, সাধারণ মানুষ, সাধারণ মানুষের দেহে ক্রোমোজোম কত থাকে, এখান থেকেই মূলত সিটেটে প্রশ্ন আসে। মনে রাখবে, যদি পেয়ার দেয়, যদি জোড়া দেয়, জোড়ার উল্লেখ থাকলে হবে, সবাই জানো 23 জোড়া। যদি সংখ্যা দেয়, যদি সংখ্যা দেয় কতগুলি বা কয়টি, তাহলে কি হবে বলো তো? 46টি, 46টি। এই যে 23 জোড়ার মধ্যে এক জোড়া, এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এক জোড়াকে কি বলা হয়?
সেক্স ক্রোমোজোম। আর যে এক জোড়া মানে এখানে দুটো, দুটো কি কি, এক্স ওয়াই আর এক্স এক্স, এই দুটো সম্পর্কে জানবো। দেখো বংশগতির ক্ষেত্রে ক্রোমোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গঠন করে। দেখবে ক্লাস 9-10 এরকম পড়তে না, এরকম একটা দেখবে আকৃতি থাকতো, এরকম করে একটা ছবি থাকতো, হ্যাঁ এরকম দেখবে, এটাই হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, এই যে এক একটা, এটাকে বলা হয় একটা ক্রোমাটিড, এটাকে বলা হয় একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা যদি পরীক্ষাতে ক্রোমাটিডের সংখ্যা জিজ্ঞাসা করে, ক্রোমাটিড মনে রাখবে, ক্রোমোজোম আর ক্রোমাটিড আলাদা। একটা ক্রোমোজোমে থাকে দুটো ক্রোমাটিড, ঠিক আছে, দুটো ক্রোমাটিড থাকে একটা ক্রোমোজোমে। এই যে দেখো এইদিকে একটা রয়েছে, এইদিকে একটা রয়েছে, এই দুটো মিলিত হয়ে একটা ক্রোমোজোম গঠন করেছে। ঠিক আছে, তাহলে মানুষের দেহে ক্রোমাটিডের সংখ্যা হবে কত, 46-এর ডবল হবে, তাই তো, অবশ্যই 46-এর ডবল হবে। কত হচ্ছে তাহলে, 40-40-80 আর ওদিকে 12, 92টি। ক্রোমাটিড কিন্তু 92, আর ক্রোমোজোম বললে সেটা হবে 46, এর অর্ধেক 46, তাই না? আচ্ছা এটা খেয়াল রাখবে একটু। এবার দেখো কোনো জাইগোট, জাইগোট অর্থাৎ কি, ভ্রূণ সৃষ্টি হওয়ার আগের দশা, যেখানে আমরা বুঝতে পারি না যে সেটা মেল না ফিমেল, কিছু বুঝতে পারছি না, মানে একটা সন্তানের ভ্রূণ কেবলে তৈরি হচ্ছে মাতৃগর্ভে, সেটাকে জাইগোট বলছি। সেই জাইগোট মেল হবে নাকি ফিমেল হবে, অর্থাৎ সেটা পুরুষ সন্তান হবে নাকি কন্যা সন্তান জন্ম দেবে, সেটা কিন্তু এই ক্রোমোজোমের উপরে নির্ভর করছে। দেখো আমরা জানি, এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে, আমরা জানি মোট ক্রোমোজোম থাকে 23 জোড়া বা 46টি। যদি পরীক্ষাতে কত পেয়ার জিজ্ঞাসা করে তাহলে কিন্তু হবে সেটা তোমার 23 জোড়া বা 23 পেয়ার, আর 46টি হচ্ছে সংখ্যায়, 46টি ক্রোমোজোম, তার মধ্যে 22 জোড়াকে বলা হচ্ছে অটোজম। ঠিক আছে, 22 জোড়াকে বলা হচ্ছে অটোজম, এবং বাকি এক জোড়াকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম দুই প্রকার হতে পারে, একটা দেখো এক্স এক্স আর একটা হয় এক্স ওয়াই। এবার এখান থেকেও প্রশ্ন হয়, সিটেতে একবার এসেছিল যে কি, এক্স ওয়াই ক্রোমোজোম কাকে নির্দেশ করে, পুরুষ সন্তান। যে ভিডিওটা তুমি দেখছো, তুমি যদি ছেলে হও তাহলে জানবে তোমার মধ্যে কি ক্রোমোজোম রয়েছে, এক্স ওয়াই রয়েছে। তুমি যদি মেয়ে হও তাহলে জানবে তোমার মধ্যে কি ক্রোমোজোম রয়েছে, মেয়ে হলে তোমার মধ্যে রয়েছে এক্স এক্স ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা এবার এই ক্রোমোজোম সংঘটিত একাধিক রোগ হয়, কিন্তু প্রাইমারির জন্য ওগুলো ইম্পর্টেন্ট নয়, কম্পিটিটিভ লাইনে যখন বায়োলজি পড়বে তখন কিন্তু ওইগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, ডাউন সিনড্রোম, এরকম একাধিক সিনড্রোম থাকে। দেখো এক্স এক্স ক্রোমোজোম এটা নির্দেশ করে ফিমেল চাইল্ড বা কন্যা সন্তানকে, আর এক্স ওয়াই ক্রোমোজোম এটা নির্দেশ করে মেল চাইল্ড বা পুরুষ সন্তানকে। এবার তাহলে তাহলে এখান থেকে বুঝলাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোমের সংখ্যা থাকে কত, 46টি, বা আমাদের 46টি সংখ্যা থাকে, বা জোড়াতে বললে 23 জোড়া, যাদের মধ্যে 22 জোড়াকে অটোজোম বলা হয়, এক জোড়াকে সেক্স ক্রোমোজোম বলা হয়। এটুকু জাস্ট মনে রাখবে। এবার এই জায়গাটা একটু দেখো, এবার দেখো আমরা কি পড়লাম এতক্ষণ, আমরা পড়লাম আমরা পড়লাম যে দুই প্রকারের ক্রোমোজোম থাকে, দুই প্রকারের ক্রোমোজোম থাকে। যদি ফাদার, দেখো বাবা, বাবা হচ্ছে পুরুষ, তাহলে পুরুষের দেহে কি থাকবে, এক্স ওয়াই, আর মাদার বা মা, মায়ের দেহে কি থাকবে, মা মহিলা, তাহলে এক্স এক্স ক্রোমোজোম। এবার নিষেকের পর এই এক্স ওয়াই আর এক্স এক্স ক্রোমোজোম মিলে কি হবে, যদি ফাদারের থেকে মাদারের থেকে অলওয়েজ কি ক্রোমোজোম আসবে, দুটোই তো এক্স আছে, তাহলে অবশ্যই এক্সই আসবে, তার বাইরে তো কিছু আসতে পারে না, মাদারের থেকে এক্স চলে এলো। ঠিক আছে, এবার ফাদারের থেকে যদি ওয়াই ক্রোমোজোম আসে তাহলে এই সন্তানটা হবে কি, মেল, মেল। আবার যদি মাদারের থেকে অলওয়েজ এক্স আসবে, এক্স ক্রোমোজোম এলো, ফাদারের থেকে যদি এই এক্স ক্রোমোজোমটা আসে তাহলে এক্স এক্স, এই চাইল্ডটা হবে কি, ফিমেল। ঠিক আছে, অর্থাৎ কোনো সন্তান পুরুষ হবে না মহিলা হবে সেটা কিন্তু মায়ের ওপর এক বিন্দুও নির্ভর করে না, সেটা 100%, 100% নির্ভর করছে বাবার উপরে। ঠিক আছে, কিন্তু এখনও সেই কি, এই আমরা জানি সমাজে কি মাদেরকেই বেশি মানে হেনস্থা করা হয় কন্যা সন্তানের জন্ম দিলে, এরকম একাধিক কিন্তু জায়গা রয়েছে আমাদের দেশে, আমাদের গ্রামের দিকে বিশেষ করে। ঠিক আছে, তো মনে রাখবে যে সন্তানের লিঙ্গ কি হবে, সে পুরুষ হবে নাকি মহিলা হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে বাবার উপরে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পারলে। মায়ের দেহে প্রত্যেক প্রত্যেক মহিলার দেহে শুধুমাত্র এক্স এক্স ক্রোমোজোমই থাকে, সেখান থেকে কোনোভাবেই ওয়াই ক্রোমোজোম সন্তানের দেহে আসা সম্ভব নয়। যে সন্তানই হোক, সেটা হোক সন হোক ডটার, তার দেহে এক্স ক্রোমোজোমই আসবে মায়ের কাছ থেকে। এই যে দেখো এক্স ক্রোমোজোমই কিন্তু প্রতি ক্ষেত্রে এসছে, মায়ের কাছ থেকে কারো দেহে এক্স ওয়াই, সরি ওয়াই বা অন্য কোনো ক্রোমোজোম আসা সম্ভব নয়। কিন্তু বাবার দেহে দুটো অপশন রয়েছে, একটা এক্স একটা ওয়াই। তো বাবার দেহ থেকে এক্স আসতে পারে বা ওয়াই আসতে পারে, যদি ওয়াই ক্রোমোজোম আসে তাহলে এক্স ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা ওয়াই এক্স হয়ে গেছে, এটা এক্স ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এক্স ওয়াই,
এরকমভাবে লেখা হয়, এক্সটা প্রথমে লেখা হয়। তো বাবার দেহ থেকে এলে এক্স ওয়াই হয়ে যাবে। তো এই এক্স ওয়াইটা এলে তখন সব পুত্র সন্তান জন্ম দেবে। আর যদি বাবার দেহ থেকে এক্স ক্রোমোজোম আসে, তাহলে মা থেকে তো অলরেডি এক্স আছে, তাহলে এক্স এক্স হলে ফিমেল চাইল্ড জন্মগ্রহণ করবে। এই জায়গাটা কিন্তু একটু দেখে রাখবে তোমরা। আচ্ছা, এবার দেখো, এবার আসছি আমরা টুইন্সের দিকে। দেখো টুইন্স, এটাও আমাদের জানতে হবে। টুইন্স, টুইন্স কথার অর্থ কি? যমজ, যমজ সন্তান। দেখো যমজ, আমরা দেখেছি না যমজ, মনে রাখবে এই টুইন বা যমজ আবার দুই প্রকারের হয়। একটাকে বলা হয় আইডেন্টিক্যাল, একটাকে বলা হয় ফ্যাটার্নাল। এই যে দেখো, একটাকে বলা হয় আইডেন্টিক্যাল, একটাকে বলা হয় ফ্যাটার্নাল। দেখো আইডেন্টিক্যাল কি, দেখবে যমজ দু রকমের হতে পারে। তোমার বাড়ির আশেপাশে যদি যমজ সন্তান থেকে দেখবে, হতে পারে কি যে এক প্রকার যমজ রয়েছে হুবহু একই দেখতে, একই দেখতে। ধরো এরকম, ধরো আমি জাস্ট দেখার জন্য এই সিনটা আঁকলাম কিন্তু, ঠিক আছে, এরকম মানে এও হুবহু একই দেখতে, এও হুবহু একই দেখতে, যদিও এটা একটু বেশি মোটা হয়ে গেল, যাই হোক। আচ্ছা, আর এক প্রকারের যমজ হয়, একটা ধরো মেয়ে আর একটা ধরো ভাই, ঠিক আছে, এরা কিন্তু একই দেখতে নয়। তাহলে যেসব যমজ সন্তানরা হুবহু একই দেখতে, মানে এত কনফিউশন হয়ে যাও যে তুমি বুঝতে পারো না কোনটা কে, এমনকি তার মাও বুঝতে পারে না কোনটা কে মাঝে মাঝে, ঠিক আছে, তারা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স। আইডেন্টিক্যাল টুইন্সের একটা অন্যতম বৈশিষ্ট্য কি হবে, মনে রাখবে, যে টুইন্স হবে অর্থাৎ দুটো সন্তান হবে, হয় দুটোই ছেলে সন্তান হবে, মেল হবে, অথবা দুটোই মেয়ে হবে, ঠিক আছে, তবে আমরা সেই টুইন্সকে আইডেন্টিক্যাল টুইন্স বলবো। এমনও হয়, এমন নয় কিন্তু যে ছেলে মেয়ে হয় না, হতে পারে যে ভাই বোন একসাথে, দেখবে 2 সেকেন্ডে ছোট বড় বা 3 সেকেন্ডে ছোট বড় এরকমও হয়। ভাই বোন অর্থাৎ একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তানও কিন্তু জন্মায়, ঠিক আছে, তাদেরকে আমরা বলি কিন্তু ফেটার্নাল টুইন্স, ঠিক আছে। আইডেন্টিক্যাল টুইন্স তাদেরকে বলবো দুটোই ছেলে হবে অথবা দুটোই মেয়ে, হতে পারে দুটোই ছেলে জন্মগ্রহণ করলো একসাথে, অথবা হতে পারে দুটোই মেয়ে জন্মগ্রহণ করলো, হতে পারে দুটোই মেয়ে জন্মগ্রহণ করলো, ঠিক আছে। একটা ছেলে একটা মেয়ে এমন কিন্তু হবে না আইডেন্টিক্যালের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আইডেন্টিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আর কি হয় দেখো, এই ধরনের যমজ সন্তানের সমস্ত কিছু একই রকম, তারা দেখতে, তাদের উচ্চতা ওজন সমস্ত কিছু একই রকম হবে, গায়ের রং চোখের রং সমস্ত কিছু, ঠিক আছে, যেমন তারা দেখতে একই রকম হবে, তাদের গলার স্বর একই রকম হবে, তাদের উচ্চতা ওজন সমস্ত কিছু একই প্রকারের হয়। দেখো এই জায়গাটা মনে রাখবে, যমজ সন্তান যখনই আলাদা কখনোই এটা কিন্তু এরা আলাদা সেক্সের হবে না, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে কিন্তু কখনোই হবে না, দুজনেই হয় মেল হবে, না হয় হয়তো না হয় ফিমেল হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এবার দেখো, আমাদের ফেটার্নাল টুইন্সের ক্ষেত্রে আমরা কি দেখছি, এই ধরনের যমজ সন্তানরা আলাদা সেক্সের হতে পারে, অর্থাৎ হতে পারে একটা বোন একটা ভাই, ঠিক আছে, একটা বোন একটা ভাই বা দাদা হতে পারে, ঠিক আছে। দেখো দুটি সন্তানের মধ্যে একটি মেল এবং অপরটি ফিমেল হওয়ার সম্ভাবনা থাকে, এরা কিন্তু দেখতেও যে হুবহু একই রকম হবে এমন কোনো কথা নয়, ঠিক আছে। আচ্ছা, তারা সব দিক থেকে একই রকমের হয় না, কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও সমস্ত দিকে কিন্তু তাদের মধ্যে মিল থাকে না, এটা মাথায় রাখবে। তাহলে টুইন্সকে আমরা দুই প্রকার বললাম, একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন যাদের সমস্ত কিছু সেম, সমস্ত কিছু সেম, এমনকি দেখবে বাড়ির লোক এই আইডেন্টিক্যাল টুইন্স হলে তাদের জামা কাপড়টাও আবার সেম কিনে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। এটা কিন্তু একটা জানি না কি লজিক আছে, কিন্তু দেয় যাতে বুঝতে না পারে, আর স্বাভাবিকভাবে দিয়ে তারা নিজেও কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। জামা কাপড় জুতো পর্যন্ত আমাদের এদিকে রয়েছে একটা পাশের বাড়িতে, তো তাদের ক্ষেত্রে জামা কাপড় জুতো পর্যন্ত সেম দুজনের, বোঝা যাবে না, ঠিক আছে, যাই হোক। তো আর ফেটার্নাল টুইন্সের ক্ষেত্রে আমরা কি বললাম, এটা আলাদা সেক্সের হতে পারে, একটা মেল একটা ফিমেল হতে পারে কিন্তু সন্তান। আচ্ছা, নেক্সট দেখো একটা ছবি দেখবো, এই জায়গাটাতে দেখো, এই যে আমরা আইডেন্টিক্যাল টুইন্স দেখছি, আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে মাতৃগর্ভ বা মায়ের গর্ভাশয়, ঠিক আছে, এখানে দেখো দুটো সন্তান রয়েছে মাতৃগর্ভের ভেতর, এই যে একটা, এই যে একটা, দুটো, ঠিক আছে, এদের দেখো এই যে সন্তান থাকার যে থলি সেটা আলাদা রয়েছে তো, হ্যাঁ কি না, আমরা দেখতে পাচ্ছি আলাদা অবস্থায় রয়েছে, দেখো এই জায়গাটা দেখো, সন্তান থাকার যে থলি সেটা কিন্তু আলাদা অবস্থায় রয়েছে, ঠিক আছে, এই যে এই জায়গাটা দেখলে আমরা দেখতে পাবো, দাঁড়াও, এই যে দেখো, এই একটা এদিকে রয়েছে, এদিকে এই যে হলুদ অংশটা এখানে একটা রয়েছে, আর এদিকে কিন্তু এটা আলাদা রয়েছে, আলাদা থলি রয়েছে, অর্থাৎ দুটো যে থলি, ঠিক আছে, যেটাকে আমরা সেম প্লাজেন্টা বলছি, প্লাজেন্টাটা সেম হচ্ছে, ঠিক আছে, একটা প্লাজেন্টার মধ্যে কিন্তু দুটো থাকছে, কিন্তু প্লাজেন্টাটা সেম, এই যে বাইরের থলিটা, ঠিক আছে, আর যে ফার্টেনাল টুইন্স রয়েছে তাদের কিন্তু সেপারেট প্লাজেন্টা থাকছে, দেখো সেপারেট থাকছে, এরা কিন্তু এই যে দেখো একটা, এই যে ভেতরের থলিটা আলাদা হলো, বাইরের যে প্লাজেন্টাটা সেটা কিন্তু সেম এদের ক্ষেত্রে, ঠিক আছে।
আর এই দিকটা দেখো একটু, এদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্লাজেন্টার মধ্যে রয়েছে, এ একটা সেপারেট প্লাজেন্টার মধ্যে রয়েছে, এ একটা কিন্তু সেপারেট প্লাজেন্টার মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর কি হতে পারে, যে যখন দেখো, যখন একটা এগকে একটা স্পার্ম যখন নিষিক্ত করছে, অর্থাৎ একটা ডিম্বাণুকে যখন একটা শুক্রাণু নিষিক্ত করছে, একটা ডিম্বাণুকে যখন একটা শুক্রাণু নিষিক্ত করছে, তখন সেখানে কি হচ্ছে, আইডেন্টিক্যাল টুইন্স জন্মগ্রহণ করছে, ঠিক আছে, একটা শুক্রাণুকে একটা ডিম্বাণু। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, একই সময়ে দুটো ডিম্বাণুকে একই সময়ে দুটো শুক্রাণু নিষিক্ত করছে, ঠিক আছে, যে কারণে কিন্তু এখানে এই কারণেই, ঠিক এই কারণে একটা মেল হতে পারে, একটা ফিমেল হতে পারে, হতেই পারে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু শুক্রাণু একটা ডিম্বাণু একটা, তাই হয় দুটোই মেল হবে অথবা দুটোই ফিমেল হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা জাস্ট মনে রাখবে এখানে। এই যে দেখতে পাচ্ছ আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে দেখো দুটোই ছেলের ছবি দেওয়া আছে, আর এখানে দেখো ফার্টেনালের ক্ষেত্রে একটা ছেলে একটা মেয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু জাস্ট মনে রাখার চেষ্টা করবে। চলো নেক্সট দেখা যাক আমাদের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট অর্থাৎ কি, পরিবেশ, ঠিক আছে। এই পরিবেশ আজকে হয়তো পুরোটা শেষ হবে না, পরের ক্লাসে আমি পুরোটা করিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে, পুরোটা পরের ক্লাসে করিয়ে দেবো। এনভায়রনমেন্ট বলতে কি, পরিবেশ। আমরা এত দূর অবধি বংশগতি পড়লাম। এনভায়রনমেন্ট মনে রাখবে, এনভায়রনমেন্ট কি ফ্যাক্টর বলে আমরা জানলাম, এনভায়রনমেন্ট কিন্তু একটা ডায়নামিক ফ্যাক্টর, ঠিক আছে, ডায়নামিক, ঠিক আছে। এনভায়রনমেন্টকে কিন্তু ডাইনামিক ফ্যাক্টর হিসাবে আমরা পড়লাম কিছুক্ষণ আগে, অর্থাৎ এটা কিন্তু সবসময় পরিবর্তনশীল। তো পরিবেশ কি, আমরা ছোটোবেলা থেকে জানি কি, আমরা চারপাশে যা কিছু দেখছি সেটাই হচ্ছে পরিবেশ। আচ্ছা, আর একটা জিনিস যেটা তোমাদের এই চ্যাপ্টারে মেন, যেটাকে আসলেই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে তোমার একটা শিশুর যে বৃদ্ধি, মনে রাখবে একটা শিশুর যে বৃদ্ধি ও বিকাশ, সেটা কিসের কিসের কারণে হচ্ছে, সেটা বংশগতি, মনে রাখবে বংশগতি এবং পরিবেশের গুণফলের কারণে হচ্ছে, ঠিক আছে। বংশগতিও যেমন সমানভাবে দায়ী, ঠিক একইভাবে কিন্তু পরিবেশও দায়ী। এই উভয়ের গুণফলের কারণ হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, বা যে একটা সর্বাঙ্গীন বিকাশ, সেটা কিন্তু হলিস্টিক ডেভেলপমেন্ট এই বংশগতি আর পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে ঘটছে। এবার এই যে এনভায়রনমেন্ট, এর মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব পাবো, নাচার নেচার দ্বন্দ্ব পাবো, ঠিক আছে, আরও বিভিন্ন দ্বন্দ্ব পাবো। কিছু কিছু পরিবেশবিদ রয়েছিলেন যারা কি বলছিলেন, যে বংশগতির দরকার নেই, ঠিক আছে, শুধুমাত্র ভালো পরিবেশ হলেই শিশু ভালোভাবে বিকাশ ঘটবে তার। আবার কিছু কিছু বলছিল কি, যে না না, আবার কিছু কিছু পরিবেশবিদ বলছিল যে না, পরিবেশের কোনো দরকার নেই, ঠিক আছে, ভালো বংশ হলে, ভালো বংশগতি জিন ভালো হলে অবশ্যই কিন্তু শিশুর বিকাশও ভালো হবে, ঠিক আছে। এবার এই দুজনের মধ্যে মতবিরোধ হয়, পরিবেশবিদদের এবং বংশগতির বিদদের, ঠিক আছে, এদের মধ্যে দ্বন্দ্ব হয়। এবং এখান থেকে একটা নতুন তত্ত্ব গড়ে ওঠে, যেখানে বলা হয় ডেভেলপমেন্ট সমান হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, ঠিক আছে, উডওয়ার্থের। যেখানে উডওয়ার্ড বলেছিলেন যে ডেভেলপমেন্ট বা বিকাশ তখনই ভালো ঘটবে যখন হেরিডিটিও ভালো হবে, এনভায়রনমেন্টও ভালো হবে, এই দুটোর গুণফল হচ্ছে কিন্তু ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা আমি তোমাদের আগের দিনকে বলেছি কিছুটা। যাই হোক, তাহলে আজকে এতটাই থাক, কারণ পরিবেশটা আজকে শেষ করলে তোমাদের তো শুরু করলে শেষ হবে না টাইমের মধ্যে। তো এটা আমি নেক্সট দিন তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে, কালকে এটা করিয়ে দেবো। আশা করি যতটা বললাম বুঝতে পেরেছো, খুবই সহজ একটা টপিক। যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা রিকোয়েস্ট তোমাদের, যে এই প্লেলিস্টটা বা শেয়ার অপশানে গিয়ে লিঙ্কটা কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যারা ডাব্লিউবি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, এতে তাদেরও উপকার হবে, আমাদেরও ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে ক্লাস, ঠিক আছে। ভালো থেকো সবাই, শেষ করলাম আজকের ক্লাসটা।